লন্ডনে দীর্ঘ ৪ মাস চিকিৎসার পর দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে শুভেচ্ছা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে ভিড় করে লাখো মানুষ। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চিকিৎসকের পরামর্শে দেশে ফেরার খবরে উদ্বেলিত দেশের মানুষ। খালেদা জিয়ার দেশে আসা বৈষম্যহীন বাংলাদেশ গঠন ও গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে। ইউসুফ আলী রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সকাল 10:30টার পর। বিমান থেকে নামার পর দলের সিনিয়র নেতারা বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান। তার আগমনকে ঘিরে নিরাপত্তার চাদরে মোড়ানো হয় পুরো বিমানবন্দর এলাকা। বিমানবন্দর থেকে খালেদা জিয়ার গাড়িবহর বের হলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য রাস্তায় ভিড় করে সাধারণ মানুষও। দলের চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত রাস্তায় জড়ো হয় বিএনপির অসংখ্য নেতাকর্মী। বেলা 1:30টার দিকে ফিরোজায় পৌঁছান খালেদা জিয়া। এ সময় সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন। যদিও 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে। এর আগে বিমানবন্দর এলাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার না হলে বেগম খালেদা জিয়া আরও আগেই সুস্থতা লাভ করতেন। দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে বিদেশে যুক্তরাজ্যে যখন চিকিৎসার জন্য গিয়েছিলেন, সেখানে প্রায় 4 মাস চিকিৎসা শেষে তিনি আজকে দেশে ফিরে আসছেন। এটা আমাদের জন্য, গোটা জাতির জন্য আজকে আনন্দের দিন। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে। খালেদা জিয়ার দেশে ফেরা দল ও দেশ পুনর্গঠনে অসামান্য অবদান রাখবে বলেও মনে করেন তিনি। আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে তার এই দেশে ফেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন মির্জা ফখরুল। দীর্ঘ 4 মাস পর চিকিৎসা শেষে লন্ডন থেকে বাংলাদেশে ফেরায় দলের নেত্রীকে শুভেচ্ছা জানাতে রাস্তার দুপাশে ভিড় করে অসংখ্য নেতাকর্মী। তাদের দাবি, বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণতন্ত্র আরও সুপ্রতিষ্ঠিত হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত রাস্তার দুপাশে অবস্থান নেন নেতাকর্মীরা। এই সময় ব্যানার, প্লেকার্ড হাতে মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। দীর্ঘদিন পর দলের চেয়ারপারসনকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপি কর্মীরা। আফজাল হোসেনের রিপোর্ট। চেয়ারপারসনকে স্বাগত জানাতে সকাল থেকে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। এর চেয়ে খুশি মনে হয় আমাদের বাংলার জন্য তার কিছু হতে পারে না। আসলে এটা আমাদের সবসময় মনে প্রাণে একটা চাওয়া আশা ছিল যে আমাদের নেত্রী আসবে সুস্থ হয়ে, আল্লাহ তার দীর্ঘ হায়াত দান করুক, এটাই আমরা কামনা করি। দীর্ঘ 16-17 বছর পরে যে উনি মুক্তভাবে যে আসছে বাংলাদেশে স্বৈরাচার সরকার, এটা আমাদের কাছে অনেক বিশাল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস পর সুচিকিৎসার পরে আজকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সারা বাংলাদেশে আজকে প্রাণের স্পন্দন বইয়াছে। প্রিয় নেত্রীকে কাছ থেকে দেখতে তীব্র রোদ আর গরম উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা এমন অপেক্ষা। জানালেন নতুন বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশার কথা। আর বাংলাদেশে কোনো হানাহানি চায় না, বাংলাদেশের মানুষ আর কেউ তাদের ভোটের অধিকার কেড়ে নেবে সেটা চায় না, বাংলাদেশের মানুষ ন্যায় যে তাদেরকে ন্যায় বিচার বঞ্চিত করবে সেটা চায় না। এই আনন্দ সারা বাংলাদেশের জনগণের আনন্দ। আমরা এই স্বৈরাচারী সরকারের পতনের পর এই আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দেশ গড়ার কাজে সহযোগিতা করব ইনশাল্লাহ। অবশেষে নেতাকর্মীদের বাঁধ ভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছায় বেগম খালেদা জিয়ার গাড়িবহর।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইতিমধ্যে তার বাসভবনে নিরাপদে পৌঁছেছেন। আজ ভোর থেকেই বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তার দুধারে লাখ লাখ নেতাকর্মী মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। তারা প্রত্যাশা করছেন আগামীর বাংলাদেশ হবে সুন্দর, সমৃদ্ধ, বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের দিকে সবাই এগিয়ে যাবে নতুন রাজনীতির পথে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। খালেদা জিয়ার প্রত্যাবর্তনের পর 4 মাসের শুনশান নীরবতা ভেঙে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে গুলশানের বাসভবন ফিরোজায়। চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া কামনা করে দেশের জন্য তার আরও অনেক কিছু দেওয়ার আছে বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দ্রুতই বিএনপির আগামীর কাণ্ডারি তারেক রহমানও দেশে ফিরে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবেন, এমনটাই মন্তব্য নেতাদের। মাহবুব সৈকতের রিপোর্ট। খালেদা জিয়া প্রত্যাবর্তনের খবরে গেল 4 মাসের শুনশান নীরবতা ভেঙে কর্মচাঞ্চল হয়ে ওঠে ফিরোজা। প্রাণচাঞ্চল্য ফিরে আসা নেতাকর্মীরা ভিড় করতে থাকেন সংলগ্ন সড়কগুলোতে, সাথে সাথে নেত্রীর নামে মুহুর্মুহুর স্লোগান তো রয়েছেই। দেশটিতে বেগম খালেদা জিয়া ফিরে আসার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র সজীবতা ফিরে পাবে, প্রাণচাঞ্চল্য ফিরে পাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, উনি বিদেশে চিকিৎসা করে আমাদের মাঝে ফিরে এসেছেন, আমরা সকলে খুবই আনন্দিত। এই জন্য আমরা আসলে সবাই বিএনপি নেতাকর্মীরা খুবই এক্সাইটেড তাকে বরণ করার জন্য। বেলা 10:30টায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করার সংবাদ পাওয়ার সাথে সাথে আরও এক ধাপ উদ্দীপনা বেড়ে যায় অপেক্ষমান নেতাকর্মীদের। আপুসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের জনগণের একটা আবেগের জায়গা। গণতন্ত্রের জন্য ওনার সমান সংগ্রাম এই অঞ্চলে কেউ করেনি। তিনি সেই গণতন্ত্রের মা আজকে বাংলাদেশে ফিরে আসবেন। খুব সঙ্গত কারণেই গণতন্ত্রের একটা অনুকূল পরিবেশ ফিরে আসবে, সেটা আমরা প্রত্যাশা করি। দেশের জন্য তার আরও অনেক কিছু দেয়ার আছে বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গণতন্ত্র এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে একটি সমর্থক শব্দে পরিণত হয়েছেন। এদেশের গণতন্ত্র রক্ষায় অতীতে যেমন ভূমিকা রেখে আসছেন, ইনশাআল্লাহ বর্তমান এবং ভবিষ্যতে তিনি তার সেই ভূমিকা সমুন্নত রাখবেন। দেশের প্রয়োজনে ওনার যদি নেতৃত্ব দেওয়ার প্রয়োজন পড়ে, উনি আমার বিশ্বাস উনি সেই কাজটি করবেন। দ্রুতই বিএনপির আগামীর কাণ্ডারি তারেক রহমানও দেশে এসে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সবার। আমরা যেমন প্রস্তুতি নিচ্ছি, উনিও তেমনি প্রস্তুতি নিচ্ছেন। উনি সমৃদ্ধ বাংলাদেশকে নেতৃত্ব দেবার জন্য নিজেকে প্রস্তুত করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কর্মী হিসেবে আমরা সবাই মিলে কাজ করব। ওনার নেতৃত্বে আমরা পুরো জাতীয় ঐক্যবদ্ধ থাকব। একই সাথে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়েদা রহমানও দেশের প্রয়োজনে যে কোনো দায়িত্ব পালন করতে পিছপা হবেন না বলেও মন্তব্য করেন জিয়া পরিবারের প্রেমিকরা। আজকে তারা এই আশা এবং তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়েদা রহমানের আশা মানুষের মধ্যে সাহস যোগাবে। এরই মধ্যে ঘড়ির কাঁটায় বেলা প্রায় 1:30। অপেক্ষার প্রহর শেষ হয় প্রায় 3 ঘন্টা পর। খালেদা জিয়া এবং তার 2 পুত্রবধূ সহ গাড়িবহর প্রবেশ করে গুলশানে। সকলের আন্তরিক প্রচেষ্টায় সুশৃঙ্খলভাবে এবং নিরাপদেই ফিরোজায় প্রবেশ করেন খালেদা জিয়া। সকাল থেকেই খালেদা জিয়ার ঢাকায় ফেরাকে কেন্দ্র করে বাসভবন ফিরোজা এবং পার্শ্ববর্তী সড়কে মোতায়েন ছিল সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্যরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় এবং পরবর্তীতেও একাধিকবার বিদেশে গিয়েছেন এবং ফিরে এসেছেন, কিন্তু এবারের চিকিৎসা নিতে যাওয়া এবং এই ফিরে আসা অনেকটাই ব্যতিক্রম। তার এই ফিরে আসার মাধ্যমে কেবল বিএনপি নেতাকর্মীদের মধ্যেই প্রাণচাঞ্চল্য ফিরে আসেনি, রাজনৈতিক অঙ্গনেও স্বস্তির একটি পরিবেশ ফিরে এসেছে বলে মনে করেন বিশ্লেষকরা। ফিরোজার সামনে থেকে মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। এবারের ঈদুল আজহায় টানা 10 দিন ছুটি পেতে যাচ্ছে দেশের মানুষ। যমুনা উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্য ছুটি সমন্বয়ে 17-24 মে শনিবার অফিস খোলা থাকবে। বৈঠকে সাইবার সুরক্ষা আইনের বিতর্কিত 9টি ধারা বাতিল করা হয়েছে। এসএম আরিফের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এবারের ঈদুল আজহার ছুটি 10 দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। 5 জুন থেকে 10 জুন পর্যন্ত ছিল ঈদুল আজহার ছুটি,
কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েনেসডে অ্যান্ড থার্সডে, যেটা জুন 11 এবং 12, এবং অনেক ক্ষেত্রেই সেইটাকে ছুটি ঘোষণা করে 17 মে এবং 24 মে তারা এই 2 দিন কাজ করবেন, বিনিময়ে এই 11 এবং 12 তারিখে এই ছুটিটা ঘোষিত হবে, মোট 10 দিন ছুটি। উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয়া হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, এই আইনের বিতর্কিত 9টি ধারা বাতিল করা হয়েছে। ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার 9টা ধারা বাতিল করা হয়েছে। এবং এই 9টা ধারা ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এ সময় নারী সংস্কার কমিশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা। আমাদের যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা একটা সংস্কার কমিশনের প্রস্তাব, এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত না। তা আমরা আশা করব ভিন্নমত এবং প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সবাই যেন সহনশীলতা এবং শালীনতার পরিচয় দেয়। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ছাড়াও সীমানা নির্ধারণ আইন ও সিভিল প্রসিডিওর আইনের সংশোধনীর অনুমোদন দেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। আপনারা জানেন, বাংলাদেশের সিভিল মামলা নিষ্পত্তি হতে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ লাগে। আমরা এখানে অনেকগুলা চেঞ্জ এনেছি। SM আরিফ, MyTV, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের আপিল শুনানি ফের আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বিভাগ পূর্ণাঙ্গ বেঞ্চ আদেশ দেন। আদালতে আজহারের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পরে সাংবাদিকদের অ্যাডভোকেট শিশির মনির বলেন, ATM আজহারের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে 90 ভাগ শুনানি শেষ হয়েছে। বাকি শুনানি আগামী বৃহস্পতিবার শুনবেন আপিল বিভাগ। শুনানি চলাকালে আদালতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির রূপরেখা বা পথরেখা দ্রুতই দেওয়া হবে। সকালে জাতীয় সংসদ ভবনের LD হলে সংস্কার প্রশ্ন ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির 2য় দফায় বৈঠকে একথা বলেন তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেওয়া হবে। বৈঠকের প্রাথমিক পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব তাদের মৌলিক সংস্কার প্রস্তাবনা কমিশনের কাছে হস্তান্তর করেন। এই সময় আখতার হোসেন বলেন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদের উত্থান রুখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করাই মৌলিক সংস্কারের অন্তর্ভুক্ত। তিনি আরও বলেন, স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদান থেকে মুক্ত হতে এসব সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। অপমর ছাত্র জনতা 24শে জুলাই অভ্যুত্থানে তারা জীবন দিয়েছেন। তাদের জীবন দেওয়া, তাদের শাহাদাত বরণ করা যেন সার্থক হয়। বাংলাদেশ যেন অতীতের মতো ফ্যাসিবাদী এবং স্বৈরতান্ত্রিক শাসন কাঠামোর মধ্যে না থেকে গণতান্ত্রিক উত্তরণের পথে নিজেদেরকে সামিল করতে পারে। সেই জায়গায় জাতীয় নাগরিক পার্টি NCPর পক্ষ থেকে মৌলিক সংস্কারের কিছু প্রস্তাবনা আমরা আজকে হাজির করেছি। ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা একটা পথরেখা তৈরি করা, সেই প্রক্রিয়ায় আপনাদের এই মৌলিক সংস্কারের রূপরেখাগুলো আমাদের অবশ্যই সহযোগিতা করবে, অবশ্যই সাহায্য করবে। আমরা আশা করছি যে আজকের আলোচনার মধ্যে দিয়ে আরও অনেকটা পথ অগ্রসর হওয়া যাবে এবং আমরা এই পথরেখা ধরেই, এই পথ ধরেই দ্বিতীয় পর্যায়ের আলোচনাগুলিতে প্রবেশ করতে পারি। বৈধ অভিবাসনে উৎসাহ ও মানব পাচার মোকাবেলা করার জন্য ইতালির সাথে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইতালির পররাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলের উপস্থিতিতে স্মারক সই হয়। পরে আসিফ নজরুল বলেন, অভিবাসন নিয়ে ইতালির সাথে বাংলাদেশের এই প্রথম সমঝোতা স্মারক সই হলো। বৈধ পথে অভিবাসন বৃদ্ধি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং চুক্তির মাধ্যমে বাংলাদেশিরা নিরাপদে ও ভালো পারিশ্রমিকে ইতালি যেতে পারবে বলেও জানান আসিফ নজরুল। আমরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের মূলত আমাদের যারা অভিবাসী শ্রমিক আছেন মধ্যপ্রাচ্যে এবং মালয়েশিয়াতে, সেটা যতভাবে পারা যায় বৈধভাবে দ্রুত এবং একটা
সম্মানজনক পারিশ্রমিকে যেন ওনারা যেতে পারেন, এই লক্ষ্যে আমরা দিনরাত কাজ করছি এবং আমি আশা করি আমরা এই সরকার যতদিন আছি আমরা থাকতে থাকতে আপনাদের আরও কিছু ভালো সংবাদ দিতে পারব। রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। গত সপ্তাহে বুধবার চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেয়া জামিন প্রথমে স্থগিত করেন চেম্বার আদালত। পরে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়ে জামিন স্থগিতের আবেদন পুনরায় শুনানির জন্য নতুন দিন ঠিক করা হয়। গত বছরের 25 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েকদিন পর গত 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এই মামলায় আরও 18 জনকে আসামি করা হয়। রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত 25 নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয়। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় দায়ের করা পুলিশের কাজে বাধাসহ আরও 4 মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, কোতোয়ালি থানা পুলিশের কাজে বাধা, আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা সহ 4 মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। আদালতে শুনানি হয় ও আসামি চিন্ময় কৃষ্ণ দাস কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত ছিলেন। আদালত শুনানি শেষে 4 মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। স্বাধীন তদন্ত কমিশন গঠন করে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগ তাদের দোষরদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি NCPর সদস্য সচিব আখতার হোসেন। বিকেলে রাজধানী বাংলা মোটর দিয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এই দাবি জানান। আখতার হোসেন শাপলা চত্বরে যারা নিহত এবং আহত হয়েছেন তাদের প্রত্যেকের রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় এনে ক্ষতিপূরণ দেওয়ারও আহ্বান জানান। শাপলা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগ তাদের দোসর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছেন তাদের প্রত্যেককে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে তদন্ত করে সঠিকভাবে বিচারের মুখোমুখি করা হোক। কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইনে বজ্রপাতে 3 স্কুল ছাত্রী সহ 4 জন নিহত হয়েছেন। দুপুরে উপজেলার চরটেকি এলাকায় ও মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটি গ্রামে বজ্রপাতের ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। জানা যায় দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে চরটেকি নামাপাড়ায় ঝড় বৃষ্টির কবলে পড়ে 3 স্কুল শিক্ষার্থী ইরিনা আক্তার, প্রিয়া আক্তার ও বর্ষা। তারা সবাই চরটেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী। এই সময় ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে গুরুতর আহত হন ওই 3 জন। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে বর্ষাকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ শেষ করব ফরিদপুরের শতবর্ষের ঐতিহ্য তাল পাখার খবর দিয়ে। তালপাতা, সুতো আর মানুষের নিপুণ হাতে তৈরি হয় একটি শিল্প যেটি শুধু শীতলতা নয়, বহন করে শতবর্ষের ঐতিহ্য। ফরিদপুরের জয়নগরে এখনও টিকে আছে সেই তাল পাখার শিল্প। তবে প্রযুক্তির ভিড়ে হারিয়ে যেতে বসেছে এই কুটির ঐতিহ্য। জয়নগর গ্রাম ঘুরে প্রতিনিধি শফিকুল ইসলাম জনির বিশেষ প্রতিবেদন। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়নগর একসময়ের নিভৃত গ্রাম, এখন পরিচিত তালপাখার গ্রাম নামে। 100 বছরের পুরনো কুটির শিল্প এখনও টিকে আছে এইখানকার মানুষের নিষ্ঠা আর সৃজনশীলতায়। এই গ্রামে প্রায় 100টি পরিবার এখনও তালপাখা তৈরিতে নির্ভরশীল। বাঁশের কঞ্চি, তালপাতা, সুতো আর রঙিন কাপড় এইসব সরঞ্জাম দিয়েই তৈরি হচ্ছে বাহারি হাতের তালপাখা। প্রচণ্ড গরমে যেমন স্বস্তির অনুষঙ্গ, তেমনি পাখায় ফুটে উঠেছে বাঙালির ঐতিহ্য শিল্প মানুষ। শতাধিক নারী পুরুষ জয়নগরের ঘরে ঘরে তৈরি করছেন এই পাখা। কেউ বানাচ্ছেন, কেউ রং তুলছেন, কেউ বা আবার বাজারে বিক্রি করছেন। পেছনে আছে এক নীরব ইতিহাস, যেখানে জীবন, সংসার, শিল্প আর সংগ্রাম মিলেমিশে একাকার। আমাদের সংসারে খুব অনুদান চলছে, তাই সরকার যদি আমাদের কিছু সহজ সরল একটা ঋণ দেয় তাহলে আমরা হয়তো সংসারে এই পাখাটা টিকে রাখতে পারি। 30 বছর ধরে পাখার ব্যবসা করি। পাখার যেরকম আগের চাহিদা যেভাবে ছিল, বর্তমান এখন সেই চাহিদা নাই। এইভাবেই আর কি সংসার আদি চালাচ্ছি। তবে মৌসুমি পণ্য হয় বছরের বেশিরভাগ সময় তারা কাজহীন থাকেন।
তালপাখার আগের মতন চাহিদা নেই। তবে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি সহায়তার দাবি কারিগরদের। এতদিন তো আমরা যা টুকটাক করে পাখার ব্যবসা করে এত দূর যতটুক ভালো করার দরকার ততটুকু করেছি আমরা। এখন তার করতে পারতেছি না, কারণ এখন পাখার চাহিদা নাই, দামও কম। এর আগের বছর হয়েছিল 7,000 8,000 পর্যন্ত বিক্রি করছিল সব। এবার এই যে সেরকম চাহিদা নাই, তো দুদিন একটু ভালোই চলছে, এখন আবার এই দাম পাহাড় দামই নেই। তাহলে এরা কিভাবে চলবি? পাতাটা কিনা কিষেন পাতায় খাটানো, তার দামই ওঠে না। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও মূলধন, বাজার এবং আধুনিক প্রযুক্তির অভাবে এই শিল্প এগোতে পারছে না। তবে এই সংকটের মুহূর্তে আশার বাণী শোনালেন উপজেলা প্রশাসনের প্রধান। আমরা ওনাদের জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা করব। আমরা প্রশিক্ষণ দিতে পারলে আমাদের জন্য ঋণ দানটা সহজ হয়। আমাদের যে উন্নয়ন অফিসার বলেছেন যে আমরা ওনার একটা প্রশিক্ষণ দিয়ে আমরা ঋণ দান করবো। আমরা এডিপির আওতায় আমরা অলরেডি একটা প্রজেক্ট নিয়ে গত মাসে আমরা রেজুলেশনে পাশও করেছি যে আমরা ওদেরকে প্রশিক্ষণ দিব আমাদের বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায়। তালপাতার পাখা আজ জয়নগরের স্বপ্নের প্রতীক। প্রশিক্ষণ ও সহায়তা পেলে পৌঁছাতে পারে বিশ্ববাজারেও। শফিকুল ইসলাম, জনি, মাই টিভি, ফরিদপুর।